নিয়ে ছাত্র নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছু টেনশন অ্যারাইজ করেছে সব জায়গাতে। ভারতের সাথে বর্তমান যে বাংলাদেশের সম্পর্ক, গতকাল আমরা দেখেছি যে আগরতলায় যে হামলাটি হয়েছে আমাদের যেই বাংলাদেশ কনসুলেটের মধ্যে, এবং রিসেন্ট যেই সাম্প্রদায়িকতা ইস্যু যেটিকে বিশ্ব মিডিয়াতে দেখানো হচ্ছে যে বাংলাদেশে মাইনরিটিরা অনিরাপদে রয়েছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শিক্ষা, নতুন কমিশন, সংস্কার প্রস্তাবনা, এই বিষয়গুলো নিয়ে স্যারের সাথে আজকে আমাদের আলোচনা হয়েছে। আমরা যে ফিল্ডের যে বর্তমান অবস্থা, সেই অবস্থাটি স্যারকে জানানোর চেষ্টা করেছি। তার কোনো রুলস অফ বিজনেসের মধ্যে পড়ে না যে তিনি বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠানোর কথা বলতে পারেন। তিনি তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। দ্বিতীয়ত আরেক ফটকা, মানে আলোচনায় থাকার জন্য বলতে বলবো আগে ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে। প্রতিনিয়ত আমি আব্দুল বাসির ফারুকী। অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাস্টার প্ল্যানের কাছে হেরে গেল ভারত। কিন্তু কিভাবে, কেন, কিভাবে হেরে গেল ভারত, সেটা নিয়ে জানাবো বিস্তারিত। এদিকে সুর পাল্টাতে শুরু করেছে নরেন্দ্র মোদী সরকার। সম্প্রতি বাংলাদেশে এসেছে ভারতীয় রাষ্ট্রদূত। তিনি বলেছেন বাংলাদেশের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে পরবর্তী পথ চলতে চায় ভারত। কি বলেছেন তারা, সে বিষয়টা নিয়ে দেখবো বিস্তারিত। অন্যদিকে শেখ হাসিনা কোথায় রয়েছে, ভারতে গৃহবন্দী নাকি আত্মগোপনে, এটা নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে শৈলাভ, সেটা নিয়ে বিস্তারিত জানবো। কিন্তু কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাস্টার প্ল্যানের কাছে হেরে গেল ভারত, সেটা নিয়ে একদম বাইরে দেওয়া শেষ বেশ কিছু চাঞ্চল্যকর তথ্যের মাধ্যমে আমরা বিস্তারিত জানবো। তাই বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। একটা লাইক দিয়ে সবাই ভিডিওটা সবাই দেখতে থাকুন। আর বেশি কথা বলেছেন আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখি। পরিস্থিতি নিয়ে ছাত্র নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, বৈঠকের বিষয়ে কিছু আপনি জানতে পেরেছেন কিনা আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। যেমনটি জানেন যে আমাদের যে পরিস্থিতি চলছে এবং 5 আগস্টের পর থেকে আমরা দেখেছি যে ভারতীয় গণমাধ্যম বা অন্যান্য যে ভারতীয় মহল ছিল তারা বাংলাদেশের বিরুদ্ধে একটি অপপ্রচার চালানোর চেষ্টা করছিল এবং এখানে যে সৌহার্দ্যমূলক একটি পরিবেশ রয়েছে বা ধর্মীয় সম্প্রীতিমূলক একটি পরিবেশ রয়েছে সেটিকে বিঘ্নিত করার জন্য ভারতীয় যে মিডিয়াগুলো ছিল সেখান থেকে একটি অপপ্রচার চলছিল। তো এর বিপরীতে বা এর বিরুদ্ধে বাংলাদেশে একটি জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে আমরা যেটি জেনেছি যে এখানে প্রধান উপদেষ্টা বিভিন্ন দলের নেতাকর্মী বা দেখা যাচ্ছে সর্বস্তরে যারা রয়েছেন এবং এর সাথে ছাত্র সংগঠন, বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মী, এর সাথে রাজনৈতিক সংগঠন যেগুলো রয়েছে তাদের নেতাকর্মী এবং শিশু সমাজ, এদের প্রত্যেককে নিয়ে একটি জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে তিনি সবাইকে আহ্বান করেছেন এবং সেই আহ্বানের লক্ষ্যেই কিন্তু আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনার সামনে। এবং এখানে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ছাত্র নেতৃত্বে যারা ছিলেন বা ছাত্র নেতৃত্বে যারা আছেন, এখানে বেশ কয়েকটি সংগঠন রয়েছেন, তাদের যারা প্রতিনিধি তারা কিন্তু এখানে এসেছেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য। এবং প্রধান উপদেষ্টার সাথে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে বৈঠক চলমান রয়েছে এবং এই বৈঠকে এখনো পর্যন্ত জাতীয় ঐক্য গঠনের ক্ষেত্রে ঠিক কী কী অগ্রগতি হলো বা কী সিদ্ধান্ত হয়েছে সেটা কিন্তু আমরা এখনো এখানে জানতে পারিনি। বৈঠক এখনো চলমান এবং এই বৈঠক শেষে যখন ছাত্র নেতৃবৃন্দ এখানে বের হয়ে আসবেন তাদের কাছ থেকে আমরা হয়তো জানতে পারবো যে এই বৈঠকে কতটুকু ফলপ্রসূ হয়েছে এবং জাতীয় ঐক্য গঠনের ক্ষেত্রে ঠিক অগ্রগতি কতটুকু হয়েছে, তারা কী ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে ভারতীয় যে অপপ্রচার চলছে আমরা দেখেছি যে গত একদিন আগেও বাংলাদেশের ভারতে অবস্থিত বাংলাদেশের যে হাইকমিশন ছিল আগরতলাতে, সেখানে হামলা হয়েছে এবং এর প্রতিবাদেও হয়তো এখানে নতুন ধরনের কোনো সিদ্ধান্ত হতে পারে বা বাংলাদেশ সরকারের ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে নতুন করে, সেই বিষয়গুলো সম্পর্কেও হয়তো এখানে বৈঠকে কথা হতে পারে। রাহাত, আপনাকে ধন্যবাদ। দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। কিছু টেনশন অ্যারাইজ করেছে সব জায়গাতে। ভারতের সাথে বর্তমান যে বাংলাদেশের সম্পর্ক, গতকাল আমরা দেখেছি যে আগরতলায় যে হামলাটি হয়েছে আমাদের যেই বাংলাদেশ কনসুলেটের মধ্যে, এবং রিসেন্ট যেই সাম্প্রদায়িকতা ইস্যু যেটিকে বিশ্ব মিডিয়াতে দেখানো হচ্ছে যে বাংলাদেশে মাইনরিটিরা অনিরাপদে রয়েছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শিক্ষা, নতুন কমিশন, সংস্কার প্রস্তাবনা, এই বিষয়গুলো নিয়ে স্যারের সাথে আজকে আমাদের আলোচনা হয়েছে। আমরা যে ফিল্ডের যে বর্তমান অবস্থা, সেই অবস্থাটি স্যারকে জানানোর চেষ্টা করেছি। আমরা আমাদের জায়গা থেকে স্যারকে বলেছি যে বিশেষ করে প্রথমত ভারত সরকারের সাথে ফ্যাসিস্ট সরকারের যেই ধরনের গোপন চুক্তিগুলো হয়েছে সেটি যেন প্রকাশ করা হয়। ফেলানি হত্যা সহ সীমান্ত যতগুলো হত্যা হয়েছে সেগুলোর জন্য বিচার নিশ্চিত করা হয় এবং পানির যে ন্যায্য হিস্সা, সেই হিস্সাটি যেন বাস্তবায়ন করা হয় এবং আমাদের যেই বাণিজ্যিক যে সম্পর্কটি রয়েছে ভারতের সাথে, সেই সম্পর্কটি যেন ন্যায্যতার ভিত্তিতে হয় এবং সেটির মধ্যে যেন ডিগনিটি থাকে, আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। আপনারা জানেন যে সিন্ডিকেটের কারণে মানুষের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে
মানুষের স্বাভাবিক জীবন যে ব্যাহত হচ্ছে, মানুষ ফিল করছে যে এই যে দ্রব্যমূল্যের লাগাম টানা উচিত, মানুষের সেই শঙ্কাটি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা জানিয়েছি। আমাদের যেই সাম্প্রদায়িক যেই ট্রাম্প কার্ডটি বিশ্ব মিডিয়াতে ছড়ানো হচ্ছে, যে এই গণ অভ্যুত্থানটি হচ্ছে রাইজ অফ ইসলাম অ্যান্ড ফান্ডামেন্টালিজম, বিষয়টি যে আসলে এমন না, বরং সকল শ্রেণী পেশার ছাত্র নাগরিকের অংশগ্রহণের মধ্য দিয়ে এই আন্দোলনটি গণ অভ্যুত্থানটি হয়েছে। এবং আমাদের যেই হিন্দু ভাইদের সাথে বা যারা হচ্ছে সংখ্যালঘু রয়েছে, যদিও এই শব্দটি ব্যবহার করতে আমরা আমাদের জায়গা থেকে আমরা সংকোচ বোধ করি, বাংলাদেশে প্রত্যেকেই সাম্য এবং মানবিক মর্যাদার মধ্য দিয়েই তাদের জীবন ধারণ করছে। আমাদের যে সম্প্রীতিটি রয়েছে, এই সম্প্রীতিটি কিভাবে বিশ্ব দরবারে আরও বেশি করে প্রচার করা যায় এবং অ্যান্টি প্রপাগান্ডার সেল নিশ্চিত করা যায়, সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে স্যারের সাথে আমাদের কথা হয়েছে আজকে। মমতা বন্দ্যোপাধ্যায় তার কোনো রুলস অফ বিজনেসের মধ্যে পড়ে না যে তিনি বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠানোর কথা বলতে পারেন। তিনি তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। দ্বিতীয়ত আরেক ফটকা, মানে আলোচনায় থাকার জন্য আবল তাবল বলে। আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি করেছে শুভেন্দু অধিকারী, ওই যে বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি, এক অত্যন্ত উগ্র এবং বাজে প্রকৃতির একটা লোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি করতো, তাকে নিয়ে যা বলছে তো বলছে, কিন্তু এখন তিনি আলোচনায় থাকার জন্য বাংলাদেশে কিছু হলেই হিন্দু ট্রাম্প কার্ডে, যেটা বিজেপির রাজনীতির পলিসি বা রাজনীতির যেটা টুলস, সেটা খেলে যে বাংলাদেশে হিন্দুরা অনিরাপদ, তাদের উপরে নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে। আমি বলতে চাই, এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এত রক্ত এবং প্রাণের বিনিময়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। এই সরকার এই রাষ্ট্রকে একটা শুধুমাত্র নিরাপদ সড়ক নয়, একটা নিরাপদ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে, সেটি আমরা চাই। কিন্তু প্রকৃত অর্থে, সত্যিকার অর্থে এই গত 4 মাসে যে সরকারের কর্মকাণ্ড, তাতে আমরা আস্থা এবং ভরসা পাচ্ছি না যে সরকার ওইখানে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে। আর এই সরকার যদি না পারে, ব্যর্থ হয়, পরবর্তী রাজনৈতিক সরকার পারবে বলে আমি মনে করি না। আজকে এই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের যা হচ্ছে, এটা তো আপনাদের বুঝতে হবে। তো পরিষ্কার যে তাদের দীর্ঘদিনের লালন পালন করা সোনার ডিম পাড়া হাঁস আওয়ামী লীগ খোয়ার ছেড়েছে, কাজে এখন আর তারা ডিম পাচ্ছে না, সোনার ডিম পাচ্ছে না। কাজে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, এই খোয়ারে ঢুকে ডিম নেওয়ার জন্য যা করা দরকার ভারত তাই করবে। সেজন্য দেশের অভ্যন্তরীণ তাদের এজেন্টদেরকে দিয়ে অস্থিতিশীলতা তৈরি থেকে শুরু করে ওপার থেকে, এই নাম আমি বলতে চাই না, নাম বলে ভাইরাল করতে চাই না, আপনি ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার কোনো রুলস অফ বিজনেসের মধ্যে পড়ে না যে তিনি বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠানোর কথা বলতে পারেন। তিনি তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। দ্বিতীয়ত আরেক ফটকা, মানে আলোচনায় থাকার জন্য আবল তাবল বলে। আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি করেছে শুভেন্দু অধিকারী, ওই যে বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি, এক অত্যন্ত উগ্র এবং বাজে প্রকৃতির একটা লোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি করতো, তাকে নিয়ে যা বলছে তো বলছে, কিন্তু এখন তিনি আলোচনায় থাকার জন্য বাংলাদেশে কিছু হলেই হিন্দু ট্রাম্প কার্ডে, যেটা বিজেপির রাজনীতির পলিসি বা রাজনীতির যেটা টুলস, সেটা খেলে যে বাংলাদেশে হিন্দুরা অনিরাপদ, তাদের উপরে নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে। এই সরকারের আমলে বাংলাদেশের 53 বছরের ইতিহাসে হিন্দুরা সবচেয়ে সিকিউরিটি ভোগ করছে, সবচেয়ে সুবিধা পাচ্ছে। এবার পুজোয় যে বাজেট দেওয়া হয়েছে, বাংলাদেশের কখনো এই রকমের বাজেট এবং প্রিভিলেজ হিন্দু কমিউনিটি পায় নাই। বিএনপির লোকেদেরকে একটা জিনিস বর্তমানে সারা বাংলাদেশে যা ঘটছে, আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে, সরকারের উপদেষ্টারা থেকে শুরু করে, আওয়ামী বিরোধী যারাই রাজনীতি করেন, প্রত্যেকে একটা জায়গাতে আটকাই গেছে যে না ভাই, এই ঘটনাটার পেছনে বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করছে সরাসরি ভারত থেকে। ইভেন ভারতের যেই বিজেপি সরকার আছে, আপনি দেখেন চিন্ময় কৃষ্ণা ইস্যুতে যে শুভেন্দু মজুমদারের কথা আমরা বলছি, পাশাপাশি মমতা দিদির কথা বলছি, শেখ হাসিনা ইস্যুতে ভারতও এক নজিরবিহীন যে ঘটনাটা ঘটেছে, যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর 5ই আগস্টে তিনি কোন ভিসায় ভারতে অবস্থান করবেন, সেই জন্য ভারতের নিজেদের রাজনৈতিক দলগুলো একে অন্যের সাথে প্রতিনিয়ত লাগালাগি করলেও শেখ হাসিনা ইস্যুতে সবাই কিন্তু একাট্টা হয়েছিল, বলছিল যে না, যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ভারতে রাখতে হবে,
প্রসেস কি করবে সেটা রাষ্ট্র দেখবে। এই যখন অবস্থা, শেখ হাসিনাকে পুনর্বাসন করতে ভারত সর্বোচ্চ সহযোগিতা করবে, বিভিন্ন তথ্য উপাত্ত কিন্তু এগুলো বারবার বলছে। আর এই চিন্ময় কৃষ্ণদাস প্রভু ইস্যুতে আপনি দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী যারা ফেসবুকে কানেক্টেড আছে, তারা কিন্তু তার পক্ষে অবস্থান প্রকাশ করছে। এইটাও একটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ যে যেহেতু 5ই আগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগ এদেশে পা সোজা করার জন্য বা একটু পা রাখার জন্য যে স্পেসটা দরকার ছিল, চিন্ময় কৃষ্ণা ইস্যু সেটাকে মানে এক পানা পুরো বড়ি ঢুকাই দেওয়ার মতন কিন্তু আওয়ামী লীগের জন্য স্পেসটা ক্রিয়েট করছে। এখন এই যে সীমান্তে উত্তেজনা বা ভারতের যেই অ্যাক্টিভিটিস বা বিভিন্ন ধরনের কথাবার্তা, এগুলার পেছনে শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ দায়ী বলে মনে করছেন। বিএনপির নেতা থেকে শুরু করে জামাত ইসলাম থেকে শুরু করে আপনি উপদেষ্টাদের বক্তব্য দেখেন। আবার আমাদের প্রধান উপদেষ্টার খুবই কাছের মানুষ, বা আমরা যদি মনে করি এই মুহূর্তে প্রধান উপদেষ্টার পর যিনি সবচেয়ে বেশি লিড করেন ডক্টর আসিফ নজরুল ইসলাম, তার বক্তব্যের মধ্যে কিন্তু ভারতের প্রতি যে হুঁশিয়ারি আছে যে এই বাংলাদেশ আর শেখ হাসিনার সেই বাংলাদেশ নাই, এই বাংলাদেশ বদলে গেছে, বা সামহাও এখানে অনেক ধরনের বক্তব্য আসছে। তো আসলে কি এই চিন্ময় কৃষ্ণা দাস প্রভু ইস্যুতে ভারতের মধ্যে যে উত্তেজনা কাজ করছে এই মুহূর্তে, একদম আপনি যদি দেখেন পাবলিক টু পাবলিক একটা কানেক্টিভিটি হয়ে গেছে, আমি বারবার বলছি। আর এতে ভারতের মিডিয়া বড় ধরনের ভূমিকা রাখছে। তো এই সকল কিছুর পেছনে আমরা যদি দেখি ফায়দাগত ইস্যু, তাহলে সেইটা কে পাচ্ছে? ফায়দাগত ইস্যু দেখলে আমরা দেখতে পাচ্ছি এটার সবচেয়ে বড় ফায়দা পাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। ইস্কনের পক্ষে, হিন্দুদের পক্ষে সরাসরি বিভিন্ন ধরনের অবস্থান প্রকাশ ফেসবুকে, ফেসবুক পেজে বা অডিও বার্তায় চিন্ময় কৃষ্ণদাস ইস্যু সহ বর্তমানে সংখ্যালঘুদের ইস্যুতে যে ধরনের বক্তব্যগুলো দিচ্ছে, এগুলা কিন্তু ভারতের মানুষ গোগ্রাসে গিলছে। আবার আমাদের দেশেও দীর্ঘদিন ধরে সনাতনী ধর্মের যারা মানুষ ছিলেন, হয়তো এই সকল বিষয়তে খুব বেশি ইন্টারেস্টেড ছিলেন না, কনসেন্ট্রেশন করতেন না, কিন্তু এখন এই ধর্মীয় ইস্যুটা বা ইস্কন ইস্যুটা বা চিন্ময় কৃষ্ণা প্রভুর ইস্যুটা এমন একটা অবস্থান তৈরি করেছে যে মানুষের মধ্যে একটা সাম্প্রদায়িক মেন্টালিটি কিন্তু তৈরি করে দিয়েছে, ইভেন এটা খাচ্ছে। তো কেউ কেউ বলছেন যে এটা বেসিক্যালি শেখ হাসিনা এবং ভারতের একটা পাতা ফাঁদ। আর বর্তমান সরকারের উপদেষ্টারা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তারা কিন্তু এটাতে পা দিচ্ছে, ইভেন আরো বড় কোনো কিছু অপেক্ষা করছে। যেমন ভারতে বাংলাদেশ হাই কমিশনের উপরে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাটার এগেনস্টে আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা বিক্ষোভের ডাক দিয়েছে। ইভেন বেশ কয়েকটি অর্গানাইজেশন স্বতন্ত্রভাবে তারা বাংলাদেশে অবস্থিত যে ভারতীয় হাই কমিশন বা দূতাবাস আছে, সেইখানেও বড় ধরনের কোনো একটা বিক্ষোভ করবে এমনই কিন্তু পরিকল্পনা আমরা গণমাধ্যমের বরাতে দেখতে পাচ্ছি। যদিও আজকে সকাল থেকে আমাদের দেশের পুলিশ ভারতীয় হাই কমিশনকে নিশ্চিদ্র নিরাপত্তা দিচ্ছে, ইভেন যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিকে অ্যাভয়েড করার জন্য ওই রোডে চলাচলকারী আপনার বাস, ট্রাক, প্রাইভেট কার বা সেইখানে আসা যাওয়াকারী মানুষদেরকেও কিন্তু সেখানে তল্লাশি চালানো হচ্ছে। কারণ ভারত যেখানে ব্যর্থ, বাংলাদেশ সেখানে ব্যর্থ না। ভারত কোথায় ব্যর্থ দেখেন, পৃথিবীর প্রত্যেকটা দেশে ডিপ্লোম্যাটিক একটা রুলস আছে। বাংলাদেশের যে হাই কমিশন ভারতে আছে, সেটা সর্বোচ্চ নিশ্চিদ্র নিরাপত্তা দিতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু তারা তাদের উগ্রপন্থী কিছু মানুষের কাছে সেটা পারে নাই। আর আমাদের দেশে আমরা দেখেন কিন্তু এটাকে সুন্দরভাবে এটা কিন্তু ব্যালেন্স করছি। তো তারপরেও কেউ কেউ বলছেন যে বাংলাদেশ হাই কমিশনে, মানে ভারতের যে হাই কমিশন বাংলাদেশে আছে, সেইখানেও একটা বড় ধরনের ঘটনা ঘটাবে, তারপর ভারত বাংলাদেশের সম্পর্ক আরো খারাপ হবে। ইভেন দেখেন যে এটাতে কিভাবে পা দিছে, ভারত থেকে বাংলাদেশের যে কূটনৈতিকরা আছেন তাদেরকে ফিরিয়ে আনার দাবিও বাংলাদেশের কিছু, আমার মনে হয় যাদের নলেজগত অবস্থানটা খুব বেশি ভালো না, মানে আবেগে দৌড়ায় আর কি, বুঝছেন না, পরের পরিণতিটা বোঝে না। তো কূটনৈতিক যদি প্রত্যাহার করে, তো ভারত যদি প্রত্যাহার করেন, এটার রিয়াকশনটা কোথায় যাবে? ফাইনালি এই ধাক্কাটা কার উপরে পড়বে? সরকারের উপর পড়বে। ইভেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও এ নিয়ে কিন্তু কথা বলছে। এটা নিয়ে আমি একটা আলাদা স্বতন্ত্র ভিডিও বানাবো। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। তখন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।